এখন আমি আলুর একটা পকোড়া বানাবো। তার জন্য আমি উপাদানগুলো দেখাচ্ছি। এখানে কুচি করে আলু এবং মরিচ কেটে রেখেছি ধুয়ে। এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে ময়দা, এখানে দেখো এই বয়ামে আছে আমার মাছের যে মশলা আমি তৈরি করে রেখেছিলাম, সেই মাছের মশলা তৈরি করে আমি এরকম কাগজে লিখে রেখেছি। এই মাছের মশলার মধ্যে আছে তোমার জিরা, মেথি, তেজপাতা, মৌরি, যাকে মিষ্টি জিরা বলে, কালো জিরা এবং ভাতের চাউল, গরম মশলা, ডাল, ফল, লবঙ্গ, গোলমরিচ একসঙ্গে কাঠখোলায় ভেজে এরকম পাউডার বানিয়ে রেখেছি। এইটা মাছের মশলা। যে কোনো প্রকারে ভুনা মাছে এই মশলাটা ব্যবহার করলে খুবই সুস্বাদু লাগে। আমি মশলাটা তৈরি করে এরকম উপাদানগুলো কাগজে লিখে রেখে দিয়েছি। এটা আমার মাংসের মশলা। মাংসের মশলা তৈরি করেছি যেসব উপাদান দিয়ে দেখো, এর মধ্যে আছে গরম মশলার, ডাল, ফল, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, আস্ত জিরা, আস্ত ধনিয়া, তেজপাতা, ভাতের চাউল, তারপরে তোমার শাহি জিরা আছে। এই সমস্ত উপাদান একসঙ্গে কাঠখোলায় ভেজে এরকম ব্লেন্ডারে আমি গুঁড়ো করে রেখেছি। এই মশলাটাও ব্যবহার করে দেখাবো। এখন এর সঙ্গে আরও নিব লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এবং বিট লবণ। বিট লবণ দিলে লবণের পরিমাণ আন্দাজ মতো দিবে, না হলে তিতা হয়ে গেলে খেতে পারবে না। দেখো, মাংসের মশলা পরিমাণে খুবই কম নিতে হবে, বেশি নিলে দেখো এখানে মাছের মশলার পরিমাণ আমি খুবই কম নিলাম, বেশি নেওয়া যাবে না। এদিকে গেল আমার দুটো মশলার পরিমাণ। এখানে আমি লবণ নিলাম স্বাদ অনুযায়ী, পরে আবার চেখে নিয়ে নিব। হলুদের গুঁড়া নেব খুব অল্প পরিমাণ। এখানে বিট লবণ নেব অল্প পরিমাণ। আমি তো সব পরিমাণগুলো দেখাচ্ছি। কাঁচামরিচ দেওয়া আছে, সেই জন্য শুকনো মরিচের গুঁড়াও অল্প পরিমাণ নেব। এখানে দেখো ধনিয়ার গুঁড়াও অল্প পরিমাণই নিলাম। এবার সমস্ত উপাদানগুলো দেখো দেখো এখানে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়ে নিব। সমস্ত উপকরণ হাত দিয়ে মাখিয়ে নিব। এই পকোড়াটা তোমরা বানিয়ে খাইয়ে দেখো, অনেক সুন্দর লাগবে খেতে। সমস্ত উপকরণ মাখিয়ে পরে আমি একটু চেক করে নিব। এর মধ্যে এখন ময়দা দিয়ে দেব। সমস্ত উপকরণ মাখানো হয়ে গেলে তারপর এর মধ্যে একটু ময়দা ব্যবহার করব। ময়দা দিয়ে মাখানো হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিতে হবে। আমি ময়দা আর একটু পরিমাণ দিয়ে দিলাম। এটা তোমাদের আন্দাজ অনুযায়ী নিয়ে নিবে। দেখো আমি পানি ব্যবহার করলাম। পানিটা আন্দাজ মতো দিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না, বেশি ধ্যাপধেপে করা যাবে না। এদিকে আমি গ্যাসটা অন করে দিলাম। এই পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু ডুবো তেলে ডিপ ফ্রাই করব। অবশ্যই কিন্তু লবণটা চেখে নিতে হবে, ভালো করে মাখাতে হবে। আমি লবণটা চেখে তারপরে আসছি। দেখো মাখানোটা আমার এরকম হয়েছে।
আমি এর মধ্যে আর একটু ময়দা দিয়ে দিব। হাতের মধ্যে যদি পাক না আসে তখন আর একটু পরিমাণ ময়দা ব্যবহার করে নিবে। দেখো হয়ে গেছে, এখন আমি ভেজে নিব। দেখতে এত লোভনীয় হয়েছে যে মনে হচ্ছে কাঁচাটাই খেয়ে ফেলি। গতকালকে যে সাগুর পকোড়াটা বানিয়েছিলাম, ওই সাগুর পকোড়াটা খুবই সুন্দর হয়েছে। তোমরা ঠিক আমার মতন করে বানিয়ে খেয়ে দেখো। দেখো এইভাবে আমি এখন ভেজে নিব। এটা কিন্তু ডিপ ফ্রাই করতে হবে, যেহেতু এখানে কাঁচা আলু আছে। দেখো এক পিঠ হালকা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। এই পকোড়াটা পুরা ডিপ ফ্রাই করে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তারা সবাই, যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং দোয়া করো আমিও যেন সুস্থ থাকি। এই দেখো আমার ছোট বাবু ভিডিও করার সময় এসে দাঁড়ায়, দেখেছো? এক পিঠ হালকা করে ভেজে নিয়েছি, এখন অপর পিঠ উল্টে দিলাম, তারপরে আবার ডিপ ফ্রাই করে ভেজে নিব। তো আমার এগুলো হয়ে গেছে, এখন এগুলো উঠে নেব। আমার এই মাংসের মশলা এবং মাছের মশলা দেওয়াতে সুন্দর একটা ফ্লেভার এসেছে। একটু বেশি করে ভেজে নিবে, কারণ আলুটা কাঁচা থাকলে আবার খেতে ভালো লাগবে না। একটু উলট পালট করে ভেজে নিবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা এতদিন বলছো যে আমার ভিডিও অনেক বড় হয়। এখন তো আমার ভিডিওগুলো আমি ছোট ছোট করে দেখছি। তোমরা সবাই যারা আমার এই রান্নাগুলো দেখছো তারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে শিখতে পারবে। আমি তো জানি সবাই সব কিছু পারো, তারপরেও দেখে নিলে আর একটু ভালো করে রান্নাটা পারা যায়। দেখো আমি এগুলো এখন তুলে নিব। ব্রাউন কালার হয়ে গেছে, এই পর্যায়ে এগুলো তুলে নিচ্ছি। দেখো গতকালকের যে পকোড়াটা বানিয়েছিলাম, ওই পকোড়াটা খুবই সুস্বাদু হয়েছিল। ভিতরে একেবারে আঠালো ভাত, নরম এবং উপরে ক্রিস্পি ছিল। ওই পকোড়াটা তোমরা বানিয়ে খেয়ে দেখো, সাবুর পকোড়া। দেখো আমার বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে দেখাচ্ছি। এই পকোড়াটা তোমরা ভাত এবং পোলোয়ার সঙ্গেও খেতে পারো। আগামীকালকে আমি আরেকটা পকোড়া দেখাবো, মাংসের পকোড়া। ওইটা আরো সুন্দর হবে তোমাদের খেতে। আর এটা এমনিতেও খেতে পারো। তোমরা যদি মনে করো সস বা মিয়োনেসের সঙ্গে খাবো, তাও খেতে পারো। আবার যদি মনে করো এমনি এমনি খাবো, এমনি এমনিও খেতে পারো। খেতে অনেক সুন্দর লাগবে। তবে মশলার পরিমাণ যে যেরকম খেতে পারো সে সেরকম দিয়ে নিবে। আর বন্ধুরা, তোমরা তো আমাকে অনেক ভালোবাসছো, আমি দেখছি তোমরা আমার রিলস ভিডিওগুলো সবাই খুব দেখছো। এরকম করে আমাকে
এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জাগিও, আমাকে উৎসাহ দিও, তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো, আমি দোয়া করি, আশা রাখি আল্লাহ যেন তোমাদের সবাইকে সুস্থভাবে বাঁচা রাখে, তোমরা সুস্থভাবে বেঁচে থাকো, এবং তোমরাও দোয়া করো আমিও যেন আমার স্বামী, পরিবার, সন্তান নিয়ে সুস্থভাবে বেঁচে থাকতে পারি। এটাই তোমাদের কাছে আমার কামনা। আমি এইগুলা ভেজে তারপরে দেখাচ্ছি। এগুলো দেখো আমি উল্টিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু আমি যেসব নাস্তা তোমাদের দেখাই, এগুলো কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই আমি নাস্তাগুলো বাচ্চাদের তৈরি করে দেই। তোমরাও আমার মতন এরকম ঘরে থাকা উপকরণ দিয়ে বাচ্চাদের নাস্তাগুলো তৈরি করে দিও। কারণ বাচ্চাদের যদি তৈরি করে না খাওয়াতে পারি, তাহলে বাচ্চারা কোথায় যেয়ে খাবে? আর কিনা খাবারটা তো স্বাস্থ্যসম্মত না। কিনা খাবারটা আমরা জানি স্বাস্থ্যকর তো না, এবং অস্বাস্থ্যকর, অপরিচ্ছন্ন পরিবেশে, ভেজাল পরিবেশে তৈরি হয়। সেজন্য আমার যত কষ্টই হোক না কেন, আমি চেষ্টা করি বাচ্চাদের জন্য ঘরোয়াভাবে নাস্তা তৈরি করে দিতে। আর আমার বাচ্চারা বিকাল হলেই আম্মু নাস্তা বানাবা না, আম্মু কিছু বানাবা না। এখন আবদারটা তো অবশ্যই পূরণ করা লাগবে। আর আমার বাচ্চাদের নানিও নাই, দাদিও নাই যে তাদের কাছে যেয়ে ওরা আবদার করবে। সেই জন্য ওদের আবদার যতটুকু সম্ভব আল্লাহ তাআলার দোয়ায়, ততটুকু তোমাদের 10 জনের দোয়ায় পূরণ করার চেষ্টা করি। দেখো পকোড়াগুলো আমি এপিট ওপিট ভেজে নিচ্ছি। আসলে এই পৃথিবীতে যার মা নেই সেই বোঝে মা হারানোর বেদনা। আমার তো মা নেই যে মায়ের কাছে যাব। আসলে মা থাকলে পারে মায়ের গলা ধরে দুইটা কথা বললেও, মায়ের মুখ থেকে দুইটা কথা শুনলেও শান্তি লাগে। কিন্তু আমার তো সেই কপাল নেই যে আমি মায়ের কাছে যাব, মার কাছে যাওয়া বসবো। সেই জন্য যাওয়া খুব কম হয় মায়ের বাড়িতে। দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে। আর মা না থাকলে মায়ের বাড়িতে যেতেও হয় না। পৃথিবীর সর্বশান্তি মায়ের কাছে গেলেই লাগে। মা হারা ছেলে পেলে বোঝে মা হারানোর কত বেদনা। যে মা হারা হয় নাই সে বুঝবে না কখনো মা হারানোর বেদনাটা কত কষ্টের। দেখো এগুলো আমার হয়ে গেছে। এগুলো আমি কিছুক্ষণ পরেই তুলে নিব। আর বন্ধুরা আমার কথায় কেউ মাইন্ড করবে না। আমি আমার নিজের মনের কষ্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এভাবে একটু চাপ দিয়ে সেঁকে নিতে পারো। দেখো এগুলো আমি তুলে নেব। এগুলো আমার হয়ে গেছে। দেখো একটু কষ্ট হলেও বাচ্চাদের মুখের যে হাসিটা দেখা যায় নাস্তা বানানোর পরে, ওইটা দুনিয়ার সবকিছুর থেকে শান্তি লাগে। ওই হাসিটা, বাচ্চাদের হাসিটা দেখলে অনেক শান্তি লাগে কলিজার মধ্যে। সেই জন্য আমার শরীর খারাপ হলেও আমি বাচ্চাদের জন্য এরকম এক একদিন এক একটা আইটেম করে দিই। দেখো এগুলো আমার হয়ে গেছে। আমি এগুলো এখন তুলে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো বন্ধুরা, দেখো কি সুন্দর দেখতে, লোভনীয়, অত্যন্ত
সুন্দর স্বাদের একটা পকোড়া, আলুর পকোড়া। দেখুন বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং দোয়া করো আমরাও যেন পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে বেঁচে থাকতে পারি। আজ তাহলে রাখি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।